হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ভিডিও। আজকে কোনো ব্লগ নয়, আজকের ভিডিওটা খুবই রিকোয়েস্টেড আপনাদের তরফ থেকে। সেটা হচ্ছে আমাদের অরুণাচল ট্রিপের গোটা খরচপাতি আর পারমিট আরো যাবতীয় যা যা আর কি আপনারা জানতে চেয়েছেন সেই সব কিছু ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। তবে আজকের ভিডিওতে আমার বলার সেই অর্থে কিছু নেই, ম্যাক্সিমামটাই শুভেন্দুর, তাই আমি ওকেই হ্যান্ড ওভার করছি। আমি কি বসবো নাকি উঠে যাব? না, তোমাকে তো লাগবে, কারণ হচ্ছে যে তুমি তো কোয়েশ্চেন গুলো দেখে দেখেও বলবে। ওই কে কি কোয়েশ্চেন করেছে সেটা ও কিছু বললে একটু প্রশ্ন সুবিধে পেয়েছি, হয়। হ্যাঁ, তো সেইগুলো আমি যে কটা স্ক্রিনশট করতে পেরেছিলাম, বাকি অনেকেই কমেন্টের মাধ্যমে উত্তর দিয়েছি, বাট যাদেরকে দিতে পারিনি তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তাহলে তাহলে শুরু হোক। তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট। অরুণাচলের টোটাল ট্যুর ডিটেলস। তো অরুণাচল ট্রিপের একেবারে প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে অরুণাচলে রোড ট্রিপ করতে গেলে আপনার যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে একটা আইএলপি, অর্থাৎ ইনার লাইন পারমিট। অরুণাচল যাওয়ার মোটামুটি 7 দিন আগে এই ইনার লাইন পারমিট অ্যাপ্লাই করে দিন। অনলাইনই করা যায়। অনলাইন করতে গেলে এটার খরচ পড়ে মাথা প্রতি 500 টাকা করে। আর ডকুমেন্টস লাগে হচ্ছে আধার কার্ড আর তার সঙ্গে ছবি। এই ছবিটা কিন্তু অবশ্যই সফট কপিতে হতে হবে, মানে আপনি যে ল্যাপটপ দিয়ে বা মোবাইলে করছেন সেখান দিয়ে সেটাকে আপলোড করতে হবে। আইএলপির যে সঠিক ওয়েবসাইটটা সেটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করবেন, কারণ দেখবেন অনেক সময় এই সমস্ত ক্ষেত্রে কিছু ক্লোন ওয়েবসাইট বেরিয়ে যায় যেগুলো কিন্তু স্ক্যাম হয়। তাই দেখে নেবেন যে এইটাই একমাত্র অফিসিয়াল ওদের ওয়েবসাইট, এখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আলাদা আলাদা করে আমাদের দুজনের দুটো আইএলপি করিনি, গ্রুপ আইএলপি করা যায়। মানে একটা আপনি যখন অ্যাপ্লাই করছেন তার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যে যাবে তারও আইএলপিটা আপনি সেখানেই অ্যাপ্লাই করে দিতে পারেন। এইটা গেল আইএলপির বিষয়। আইএলপির আরেকটাও পথ রয়েছে, সেটা হচ্ছে ওখানে অন স্পটও হয়ে যায়। মানে আমরা যেহেতু গেছিলাম ভৈরবকুণ্ড দিয়ে, মানে বালেমু হয়ে, আর একটা হচ্ছে ভালুকপং দিয়ে। তো দু জায়গাতেই একটা করে আইএলপি অফিসও আছে। আপনি যখন যাচ্ছেন অরুণাচল এন্ট্রি করার আগে সেখানে গিয়েও হয়ে যাবে। সেখানে গিয়ে করলে বোধহয় ওটা 300 টাকা পড়ে, একটু কম খরচা হয়। বাড়ি থেকে অনলাইন করলে বরং বেশি পড়ে। কিন্তু আপনারা যদি খুব সকালে বেরোতে চান, মানে একদম সকাল 6টায় ধরে নিন ভৈরবকুণ্ড থেকে বেরিয়ে গিয়ে আপনি অরুণাচল মানে চলে যাবেন, তাহলে কিন্তু আপনাকে আগে থেকে অ্যাপ্লাই করে দিলে সেটা আপনার সুবিধা, আপনি সকাল 6টায় বেরিয়ে যেতে পারবেন। কারণ অনেক সময় ওখানে লাইনও পড়ে সিজন ওয়াইজ। সিজনে খুব ভালো, মানে বড় লাইন পড়ে। আর আমরা এটাও মেনশন করি, আমরা গিয়েছিলাম আমাদের ট্রিপটা ছিল 1 অক্টোবর থেকে 10 অক্টোবর 2025। 9th ফিরে গেছিলাম আমরা। 9 অক্টোবর 9 তারিখ কলকাতায়। কলকাতায় ফিরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ। সরি। ও 9 দিনে, ওকে। হুম, হুম। তো এইটা ছিল আমাদের ট্রিপ। অনেকেই ভিডিওর মধ্যেখানে প্রশ্ন করেন যে আমরা কবে গেছি কবে গেছি। আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ভিডিওগুলো দেখুন। বা আমার সামহাও যেটা মনে হলো, অনেকে না জানো তো, মানে অডিও মিউট করে জাস্ট ভিডিও চালিয়ে রাখে, বা উল্টোটাও করে, মানে হয়তো স্ক্রিন খেয়াল করে না, জাস্ট কানে দিয়ে রাখে। ভিডিও হতেই পারে। মানুষ কি কিভাবে কনজিউম করে আমরা তো জানি না। এক্স্যাক্টলি। কিন্তু রিকোয়েস্ট করবো আপনারা একটুখানি যদি শুরুর দিকটা অ্যাটলিস্ট একটু মাইন্ডফুলি দেখেন। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেট লাইন অলওয়েজ মেনশন করি, কারণ আজি হতে 100 বর্ষ পরে কেউ যদি আমাদের ভিডিও দেখে তাহলে তাদের যাতে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আইএলপির পরে এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে ডে ওয়াইজ আগে আমাদের আইটিনারিটা আমি বলে দিই, যে আমরা রোড ট্রিপ ঠিক কোথা থেকে শুরু করলাম, কোন রুট ধরলাম আমি বলতে থাকবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাপগুলোও আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো প্রথম হচ্ছে ডে 1, মানে 1 অক্টোবর যেদিন আমরা বেরিয়েছিলাম। জল খাবে? না না, ওই প্রথম হচ্ছে ডে 1 থেকে আবার তো এটা দেখি চোখের পাতা পড়ে দেখি পরিষ্কার।
নাকি পরের ট্রিপ উইশ করলি? তো প্রথমেই হচ্ছে মানে ডে 1 থেকে শুরু করছি। 1 অক্টোবর আমরা বেরিয়েছিলাম। তো সেদিন আমরা গেছি হচ্ছে কলকাতা থেকে, আমাদের বেহালার বাড়ি থেকে আমরা গেছি হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ির বাগডোগরাতে আমরা এর আগেও থেকেছি, হোটেল ওই মারিগোল্ড যেটা ছিল সেটাই চেঞ্জ হয়ে গেছে, তার এখন নাম হয়ে গেছে সাই প্যালেস। আপনারা যদি প্রথম এপিসোডটা দেখে থাকেন সেখানে ওর ফোন নাম্বারও দেওয়া আছে। এটা হচ্ছে বাগডোগরার ভুট্টা বাড়ির কাছে। তো এখানে যেহেতু আমরা গেছিলাম, আপনারা তার আগেও থাকতে পারেন, ওই মিরামার রিসর্ট বা এগুলো যে জায়গাটায় রয়েছে, যে জায়গাটাতে ওখানে থাকলে আপনারা কিন্তু মানে ভেতর ভেতর বেরিয়ে যেতে পারবেন। আপনাকে আমরা যেহেতু একটু পরের দিন করোনেশন ব্রিজ হয়ে ঘুরে গেছিলাম, সেই কারণে আমরা ওখানে ছিলাম। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম দিনের ড্রাইভ। আমরা সেদিন ড্রাইভ করেছিলাম ওই 610 কিলোমিটারের মতো। কারণ হচ্ছে আমরা ওই বোতল বাড়ির ভেতর দিয়ে যাই না, আমরা ওই বাইরে বড় রাস্তা ধরেই যাই আর কি, কিষানগঞ্জ। তো এটা হচ্ছে ডে 1। ডে 1-এ আর তেমন ডিটেলস কিছু নেই। এইবার হচ্ছে ডে 2। ডে 2-তে আমরা গেছি হচ্ছে থেকে শিলিগুড়ি থেকে আমরা গেছি হচ্ছে ভৈরবকুণ্ড পর্যন্ত, আসামের ভৈরবকুণ্ড। সেখানেই আমরা নাইট স্টে করেছি। সেইটা তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, আপনারা দেখেছেন সেই ভৈরবকুণ্ড যেতে গিয়ে যা অবস্থা হয়েছিল, আর ইন্দ্রাণী আমার ওপর সাংঘাতিকভাবে রেগে গেছিল। তো ভৈরবকুণ্ড পর্যন্ত গেলে আমাদের পশ্চিমবঙ্গে এটা বুঝতে হবে যে অরুণাচল যাওয়ার জন্য আমি যে কথাটা মানে আমি যে রুটটা এখনো পর্যন্ত দিলাম মানে ডে 1টা, সেটা কিন্তু আমরা যারা কলকাতাবাসী তাদের হিসেব অনুযায়ী দিলাম। এইবার ধরে নিন পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল থেকে যারা আর একটু ওপরের দিকে থাকেন, যারা মালদা মুর্শিদাবাদ পেরিয়ে দিনাজপুরে থাকেন, তাদের দিনটা কিন্তু আর একটু কমে যাবে। কারণ হচ্ছে তাদের ওই দিন ভোরবেলা বেরোনোর দরকার নেই স্বাভাবিকভাবে ডে 1-এ। তো শিলিগুড়ি পর্যন্ত প্রথমে পৌঁছে যেতে হবে। এবার যে লোকটা ধরে নিন মেদিনীপুর থেকে শুরু করছে তার আর একটু বেশি সময় লাগবে। এবার শিলিগুড়ি পৌঁছে গিয়ে এইবার সারা পশ্চিমবঙ্গের সব মানুষের জন্যই মোটামুটি একই টাইম জোন এবার চলবে আর কি, একই টাইম টেবিল চলবে। এবার পরের দিন মানে ডে 2-তে আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি ভৈরবকুণ্ড। সেটা হচ্ছে 490 কিলোমিটারের মতো সেদিনের রোড ট্রিপ। তো সেই যে রুটটা আমরা নিয়েছিলাম সেটা একটা গন্ডগোলের রুট আমরা নিয়েছিলাম, ওটা আর একটু বাড়বে ডিস্টেন্সটা, ওটা ধরে নিন 500-র উপরে হবে। কারণ হচ্ছে আমরা ওই ধমধমা রোড ধরেছিলাম ওই শর্টকাট মারতে গিয়ে, কিন্তু ওই রাস্তাটা সাংঘাতিক খারাপ, তো ওইটা দিয়ে যাবেন না। তার যে একটা একদম ঠিকঠাক রাস্তা সেটা হচ্ছে ওই উদালগুড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে সেখান থেকে আপনার রাস্তা কেটে যাবে ওই ভৈরবকুণ্ড পর্যন্ত। ওখানে গিয়ে কাউকে একটা জিজ্ঞাসা করবেন, ও সঠিকভাবে আপনাকে বলে দেবে। লোকালদেরকে জিজ্ঞাসা করলেই বলে দেবে ভালো রাস্তা আছে। তবে অনেকেরই মনে হতে পারে যে অরুণাচল ট্রিপ কি শেষ, মানে আমরা এত দূর অবধি যতটুকু ভিডিও আপলোড করেছি তাতে তো আমরা বাড়ি ফেরাটা দেখাইনি, এখনো অরুণাচল ট্রিপ আমাদের চলছে, শেষ হয়নি। কিন্তু আপনারা এতজন বারংবার জিজ্ঞেস করেছেন যে ট্রিপ ডিটেলস আমাদেরকে শেয়ার করুন, কারোর হয়তো প্ল্যান করার আছে, তো সেই জন্য এই ভিডিওটা আমরা আগে দিয়ে দিচ্ছি। আর ভৈরবকুণ্ড থেকে আমাদের শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে আবার কলকাতা, এই দুটো এপিসোড কিন্তু আসবে, তবে একটু পরে। মাঝখানে আর একটা অন্যরকম ভিডিও আপনাদের দেওয়ার প্ল্যান আছে। তাহলে ডে 2-তে আপনারা পৌঁছে গেলেন ভৈরবকুণ্ডতে। সেদিন আপনারা রাতে সেখানেই থাকলেন। সেখানে থাকার অপশনস একটু কম যেহেতু ওই জায়গাটা একটু রিমোট। তো ওখানে কিন্তু খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর ভৈরবকুণ্ডতে, মানে চাইলে এক রাত থাকাও যায় এক্সট্রা আর কি, আরো একটা দিন আপনারা থাকতে পারেন। হ্যাঁ এটা এতটাই সুন্দর, এবং যেহেতু ভুটান বর্ডার কাছে, মানে ওইটা একটা ছুতো আর কি, একটু ভুটান ছুঁয়ে আসা, দারুণ। আর নেটওয়ার্কের একটু সমস্যা আছে ওখানে, ওখানে গেলে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না। মোবাইলে ম্যানুয়াল সেটিংসে গিয়ে মোবাইলে সেখানে নেটওয়ার্ক সিলেক্ট করে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং শুধুমাত্র এয়ারটেলটা ধরে, অন্য অন্য কিছু চলে না আর কি। তো সেটা আপনারা দেখে নেবেন। এবার ভৈরবকুণ্ড থেকে আপনি বেরোচ্ছেন হচ্ছে ডে 3-তে। সেদিন সকালে আপনি বেরিয়ে একটু তাড়াতাড়ি বেরোবেন, যদি আইএলপি আগে ভাগে হয়ে যায়। আমরা সেদিন একটু ক্লান্ত ছিলাম, ড্রাইভ করে এসে আগের দিন রাত্রে ওই ধমধমা দিয়ে আসতে গিয়ে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছিল। তো সেই জন্য আমাদের একটু উঠতে দেরি হয়েছিল, মানে ইন্দ্রাণীর উঠতে একটু দেরি হয়েছিল। তো সেই কারণে আমাদের বেরোতেও একটু লেট হয়েছিল। আপনারা তাড়াতাড়ি বেরোলে ওই যাওয়ার পথে ভুটানটা দেখে নিতে পারেন, ভুটান গেট দিয়ে দেখে নিয়ে ওখানে একটু সময় কাটিয়ে তারপরে আপনারা চলে যান হচ্ছে বালেমু। বালেমুতে গিয়ে আপনাদের আইএলপি রেডি থাকলে বেশিক্ষণ লাগবে না, শুধুমাত্র ওখানে যাবেন। নিজের গাড়ি হলে ওই দেখতে চাইবে, আরসি দেখতে চাইবে, আর ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইবে, আর আপনার আইএলপি দেখতে চাইবে।
আপনি দেখিয়ে দেবেন, আপনি আপনার গাড়ি নিয়ে ঢুকে যেতে পারবেন অরুণাচলে। এইবার আসছে এই যে ডে 3, আমরা মোট 9 দিনে নিজেদের গাড়ি নিয়ে অরুণাচলের এই সার্কিটটা করে এসেছি, টাউন সার্কিট। এবার মানে 9 দিনে যতটুকু, তাও অনেক জায়গা আমরা যেতে পারিনি হ্যাঁ, সময়ের অভাবে। সময়ের অভাবে আমরা যেতে যেটুকু পারিনি, পেরেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করছি। এবার আপনাদের মনে হতে পারে যে আপনি প্রথম এই যে 3 নম্বর দিন মানে ডে 3-তে আমরা প্রায় 200 কিলোমিটারের ওপরে ড্রাইভ করে আমরা চলে গেছিলাম দিরাং পর্যন্ত। এবং পুরো কিন্তু পাহাড়ি রাস্তায় 200 কিলোমিটার বলা হচ্ছে, এবং পাহাড়ি রাস্তায় 200 কিলোমিটার কিন্তু সমতলের আমার মতে বলে 400 কিলোমিটারের মতো। মতোই, হ্যাঁ, সময় মানে লাগে। সময়ের ব্যাপারটা বলছি। আর যেহেতু একেবারে নতুন রাজ্য, একবার কি হয় একটা জায়গা রিপিট করলে তখন একটা অন্যরকম কনফিডেন্স, একটা গ্রিপ চলে আসে। এক্স্যাক্টলি, কনফিডেন্স ইন দ্যাট সেন্স, মানে টাইম কভার করার যে কনফিডেন্স, যে পৌঁছে যেতে পারবো। কিন্তু আমাদের মানে অন স্পট আমরা ডিসাইড করছিলাম। শুরুতে তো ঠিক করা হলো যে শেরগাঁওতে থাকবো, কিন্তু শেরগাঁওতে যখন দুপুর 3টে বাজে ও বললো যে না ইন্দ্রাণী এখানে থাকবো না, আমরা আরো এগিয়ে যাবো। তো তখনই আমাদের ডিসাইড করা হয়েছিল এবং ফোন করে তখনই দিরাঙের একটা হোটেল বুক করা হয়েছিল। তো দিরাঙে আমরা একটা হোটেলে ছিলাম, প্লাস আপনারা চাইলে হোমস্টেও থাকতে পারেন। তবে আমরা যেহেতু নিজেদের গাড়ি ছিল, ওই গাড়ি রাখার একটা ব্যাপার ছিল, তাই আমরা হোটেলটাই প্রেফার করেছি। তো ওই যে ডে 3-তে ইন্দ্রাণী যেটা বললো যে শেরগাঁও কিন্তু খুব সুন্দর জায়গা, মানে ওখানে সময় একটা রাত থাকা যেতেই পারে, হাতে সময় থাকলে। থাকবেন, হ্যাঁ, হাতে সময় থাকলে অবশ্যই থাকবে। এবার 9 দিনে আমরা যেহেতু করেছি, তাই আমি এই আমাদের আইটিনারিতে অনেক কিছুই হয়তো বাদ যাবে, অনেক কিছু। এই যে যাওয়ার দিনই অনেকে যখন দিরাঙের দিকে যাচ্ছে তখনই অনেকে মান্ডালা টপ চলে যায়, কিন্তু আমরা যেতে পারিনি কারণ সেদিন আমাদের টার্গেট, তখন আমরা টার্গেট নিয়ে যাচ্ছি যে আমরা মানে যেন খুব তাড়াতাড়ি বুমলাটা পৌঁছানো যায়। এটা ওর ছিল, সত্যি কথা আমি তখনও জানতাম না যে বুমলা পাস আমরা যাচ্ছি বা কিছু। তো সেই রকম আমি প্রিপেয়ারও হয়ে যাইনি, আপনাদেরকে বলেও ছিলাম যে আমি তো জানতোই না যে অরুণাচল যাচ্ছি। আমি কার্শিয়াং এ যেরকম ঠান্ডা হয় একটা পুজোর মাসে, অক্টোবর মাসে যেরকম হয়, আমি ওইভাবে প্ল্যান করেছিলাম। তো সেটা একটা কথা। তবে ওইখানে গিয়ে প্ল্যান করার ওরও এটা মানে তাড়াতাড়ি তাওয়াং পৌঁছানোর ওর একটা টেন্ডেন্সি ছিল, এই কারণেই যাতে আমরা বুমলাটা দেখতে পারি, কারণ ওখানে ওয়েদারের একটা ইস্যু আছে, সব দিন ওয়েদার ভালো থাকে না এখন। আর সেলফ ড্রাইভ করে যাচ্ছি 15,200 ফিট উচ্চতায়, মানে সেটা তো মানে আমার কাছে সেটা মানে সত্যি একটা না দেখা স্বপ্ন সত্যি হলে যেরকম দেখায়, মানে ঠিক সেই রকমটাই। তো তার মধ্যে মানে ঈশ্বরের শতকোটি আশীর্বাদ যে আমি স্নোফল দেখতে পেয়েছি। স্নোফল একটা খুব বিচিত্র জিনিস, মানে আমি আস্তে আস্তে আসছি, ও আগে বলুক। তো সেই দিন ডে 3-তে আমরা পৌঁছে গেছিলাম দিরাং ওই 200 কিলোমিটারের উপরে আমাদের ড্রাইভ হয়েছিল, আর নাইট ড্রাইভ, সন্ধ্যে 6টা থেকে 7:30, এই 1.5 ঘন্টা পুরো সূর্য ডুবে গেছিল, মানে ঘুটঘুটে অন্ধকার। আর আপনারা জানেন পাহাড়ি রাস্তা মানে গ্রামের রাস্তায় থাকে না স্ট্রিট লাইট, পাহাড়ি রাস্তা তো ছেড়েই দিন। তো সেই রকম রাস্তা। তবে এটা আমি আপনাদেরকে এইটুকু বলবো যে দেখুন, খুব সেরকম কনফিডেন্ট না হলে এইটা ট্রাই করবেন না। এটা পুরোপুরি আমি ওর ওপরেই ছেড়ে দিয়েছিলাম, এবং ওর যেহেতু নিজের ওপর একটা কনফিডেন্স ছিল যে না আমি পেরে যাব। একটা মানুষ যতক্ষণ নিজে এটা বিলিভ করে যে আমি পেরে যাব, আমার মতে বলে তাকে তার উপর ভরসা করা উচিত। তবে আমি বলবো যে যত পাহাড়ি জায়গায় আমরা গেছি তার মধ্যে অরুণাচলের পাহাড়ে রাতে ড্রাইভ করা অপেক্ষাকৃত সেফ। কেন বলছি? অ্যাকর্ডিং টু হিম, হ্যাঁ, কারণ হচ্ছে মোটামুটি সব রাস্তার বেশিরভাগ জায়গাতেই আর্মি ডিপ্লয়েড আছে, ভারতীয় সেনাবাহিনী রয়েছে। যেহেতু দিরাং পর্যন্ত মোটামুটি রাস্তা চওড়া, দিরাং পর্যন্ত রাস্তা খুব সরু না, রাস্তা সরু, দিরাঙের রাস্তা সরু, দিরাঙের ভেতরে বমডিলার ভেতরেও রাস্তা সরু। হ্যাঁ, বমডিলার ভেতরেও রাস্তা, মানে এই যে বমডিলার শহরটা যে আপনি এন্টার করতে বুঝতে পারবেন যে আরো ন্যারো হয়ে গিয়ে এবার এলাকাটা আবার অনেকটা বড়, মানে একটা ভ্যালির মতো এরকম। হ্যাঁ, তো এনিওয়ে আমরা ওই দিরাং পর্যন্ত যেতে গিয়ে সেদিন আমরা ভুল করে আমরা বমডিলা শহরের ভেতর ঢুকে পড়েছিলাম। আপনারা গেলে চেষ্টা করবেন বমডিলাটাকে বাইপাস করার। প্রজেক্ট ওই বার্তাক বলে বোধহয় একটা প্রজেক্ট আছে, ওইটা জন্য বড় বড় রাস্তা বাঁ দিক দিয়ে বার করে দিয়েছে, মানে ওই শহরটাকে পুরো বাইপাস করে দিয়ে, তো ওইটা দিয়ে বেরিয়ে যাবে, ভেতরে যাওয়ার দরকার নেই, কারণ বমডিলার ভেতরটা কিন্তু ভীষণই কনজেস্টেড এবং সাংঘাতিক খাড়ায়। তো ওটা যদি আপনি অ্যাভয়েড করে যান তাহলে এটা ঠিক, যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে ওই রাস্তায় যাবেন। আপনার যদি মনে হয় যে ডেস্টিনেশনের থেকে জার্নিটা আমি এনজয় করব, অবশ্যই ওই রাস্তায় যাবেন। কারণ কিছু কিছু পথের বাঁক না, মানে আমি আপনাকে বলছি যে এত পাহাড়ে আমি ভ্রমণ করেছি এই বছরে,
মানে আপনি চাইলেও ভুলতে পারবেন না। মানে এটা আমি কাউকে টার্গেট করে বা কাউকে ছোট করে না, অনেকেই বলেন পাহাড় তো সবই এক, যে কোনো জায়গা, সমুদ্র তো ওইখানেও যান না, আপনি যদি একবার সেই জায়গাটা ভিজিট করেন আপনার মনে সেই ক্লিয়ার ছবিটা তৈরি হয়ে যাবে যে কার্শিয়াঙের পাহাড় কিরকম, মেঘালয়ের পাহাড় কিরকম, অরুণাচলের পাহাড় কিরকম, উত্তরাখণ্ডের পাহাড় কিরকম। তো এটাই আর কি বলার। ঠিক। এইবার দিরাঙে যখন আপনি পৌঁছলেন, আমি যেহেতু আগে থেকে হোটেল করিনি, আমি শেরগাঁওয়ে থাকাকালীন শেরগাঁওয়ে ওখানে যখন চা খাচ্ছিলাম তখন সেখান থেকে দিরাঙের হোটেলটা আমি বুক করেছিলাম। এবার রাত্রেবেলা দিরাঙে পৌঁছে আপনার প্রথম কাজ হবে যে আপনি যদি তাওয়াং পৌঁছে পরের দিন মানে ডে 4 তাওয়াং গিয়ে আপনি যদি ডে 5 চলে যেতে চান বুমলা, তাহলে কিন্তু আপনাকে ওই দিন যেদিন আপনি দিরাঙে রয়েছেন সেই রাত্রেবেলা আপনাকে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এর আগে পারমিট অ্যাপ্লাই করাটা একটু বোকামি আমার মনে হয়েছে এটা, কারণ হচ্ছে আপনি যখন রোড ট্রিপ করছেন তখন হতেই পারে যে আপনার এমন একটা পরিস্থিতি হলো যে আপনাকে কোথাও একটা হল্ট দিতে হলো, ফলে আপনি ডে 5 বুমলা পৌঁছতে পারলেন না, তাহলে তো ওটা হবে না, কারণ পারমিট আপনার ওই দিনের জন্যই শুধুমাত্র সেটা ভ্যালিড। ওই পারমিট নিয়ে আপনি পরের দিন আর পৌঁছতে পারবেন না ওখানে, আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। একটু জল খাবে? আমার খুব কাশি হয়েছে আসলে। তো কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, পারমিট, বুমলার পারমিট আগে থেকে। বুমলার পারমিট, তো ওটা আপনি যখন পৌঁছলেন ডে 3 দিরাঙে, সেখান থেকে ফোন করে দিন, আমি এই ছেলেটার নাম্বার দিয়ে দিচ্ছি, এর হোটেলে আমরা তাওয়াঙে ছিলাম, এ আমার পারমিট করে দিয়েছিল, এ কিন্তু বিশ্বাসযোগ্য, মানে আমি অন্তত পেয়েছি। এখন দেখুন ওইভাবে তো আমি বলবো না, কারণ প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের ইকুয়েশন আলাদা, কিন্তু ওর সঙ্গে দেখা হয়েছে, ওর ব্যবহার ভালো লেগেছে, ও ঠিকঠাক করে দিয়েছিল। হোটেলেই ছিলাম আমরা। হ্যাঁ তাওয়াঙে। হ্যাঁ, এবার আপনার যদি মনে হয় যে না আমি 500 টাকা দিয়ে পারমিট করাবো না, ওর থেকে সস্তাতেও হবে যদি আপনি নিজে করতে চান, তাহলে 150 টাকার বেশি খরচ না অ্যাকচুয়ালি পারমিটটা তৈরি করতে। তাহলে সেখানে একটু খাটনি আছে, সেটা হচ্ছে আপনাকে তাওয়াং পৌঁছতে হবে। পৌঁছে যখন আপনি পৌঁছচ্ছেন, যদি সকালের দিকে পৌঁছে যান তাহলে সেদিনই আপনি চলে যান সেখানকার লোকাল ডিসি অফিসে। সেখানে পৌঁছে সেখানে আপনাকে আলাদা ফর্ম দেবে, আপনি ফিল আপ করবেন, তারা সেটা দেওয়ার পরে আবার সেটা নিয়ে আপনাকে যেতে হবে ওয়ার মেমোরিয়ালে। সেখান থেকে তাদের যে সেনাবাহিনীর একজন কর্তা সে আবার তাতে একটা সিল মারবে, মারার পরে তারপরে পারমিটটা আপনার ভ্যালিড হবে। তাহলে দু জায়গায় আপনার সেখানে কাজ, তো তার জন্য একটা দিন আপনাকে আবার হল্ট করতে হবে। এবার আমরা আলটিমেটলি হল্ট করেই ছিলাম, কিন্তু সেই দিনটাকে আমরা কাজে লাগিয়ে অনেকে তাওয়াঙে 3 দিন থাকে, আমরা তাওয়াঙে 2 দিন ছিলাম, লোকাল সাইট সিং একদিন করেছি আর একটা দিন ওই বুমলা চলে গেছি। এবার তার ডে 4 আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এবার এই যে দিরাং থেকে আপনি বেরোবেন এবং তাওয়াং পর্যন্ত যাবেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু গন্ডগোলের, কারণ এখানে বেশ কিছু জায়গা ল্যান্ডস্লাইড প্রবণ, এবং সেখানে মানে এই কিছুদিন আগেই খবরে আপনারা হয়তো দেখেছিলেন যে সাংঘাতিকভাবে একটা বড় পাথর এসে একটা এরকম ধসে গিয়ে নদীতে চলে গেছে। হ্যাঁ, আর একটা টাটা সুমোরও গায়ে বোধহয় লেগে গেছিল, লেগে বোধহয় ডেন্ট হয়ে গেছিল। ওই পথেই যে আমরা যাচ্ছি কে জানে, মানে আমি তো জানি, আমি আগে থেকে ওকে বলিনি, কারণ ওকে বললে তো আগে থেকে অনেক কিছু ও কর গুনে নেয়, হিসেব করে নেয় কোন রাস্তা দিয়ে কি যাচ্ছি। তো যাই হোক, তো সেদিন আপনারা যখন বেরোচ্ছেন, মানে আমি বলছি এটা ডে 4 আপনারা বেরোলেন, মানে দিরাং টু তাওয়াং এর যে রাস্তাটা, এটাও ভীষণ সুন্দর। পথে আপনারা দিরাং মনেস্ট্রি দেখে নেবেন, একটা উষ্ণ প্রস্রবণ আছে, ওটা আমাকে দেখালো না, যাই হোক ওটাও আপনারা দেখে নিতে পারেন। এবার যেতে যেতেই আপনার পড়বে হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা অনেকটা দূরে, এটা ওয়েস্ট কামেং এ পড়বে, মানে তাওয়াং এর আগে। এবার এই পথেই হচ্ছে সেলাপাস, ঠিক, সেলাপাস, সেলালেক। সেলাপাস এমন একটা পাস, মানে এইখানে না, মানে আপনি, মানে আমার যেটা মনে হয় যে শুভেন্দু যে কোনো রাস্তায় চালিয়ে নিতে পারবে, এটা আমার খুব মনে হয়েছে যে এত স্টিপ, ন্যারো, এবং বহু বাঁকে, সাইডে ওই গার্ডরেলটা নেই, মানে ফাঁকা ওপেন, মানে মনে হচ্ছে একটা ডিলিউশন, মানে নিচে কিছু নেই এরকম একটা। তো ওই পথে যেভাবে ঘুরে, আর ভীষণ হেয়ারপিন বেঞ্চ, সমস্ত একদম পুরো বাঁক ছিল। তবে লাকিলি সেদিন ওয়েদার খুব সুন্দর ছিল, আমরা স্পষ্ট ভিউ পেয়েছি, রামধনু দেখতে পেয়েছি, মানে যেটা অভাবনীয়। মানে সাধারণত কি হয়, ঝর্ণার পাশে রামধনু ওঠে, ঠিক বৃষ্টি হওয়ার পরে ঝর্ণার পাশে, কিন্তু একটা নীলচে আভা এরকম আছে, এরকম একটা পাহাড়ের সামনে 7 রঙা রামধনু,
সে যে কি বিচিত্র, আর দেখতেও পেয়েছে ও, আমি তো খালি অপর দিকে তাকিয়ে আছি, ভগবান আমার একটা পয়েন্টে তো একটু ধুকধুক ধুকধুক করছিলই, কারণ যত উপরে হাওয়াটা কমে যাচ্ছে আর টানা ব্লগিং করার এনার্জিটা একটা ল্যাক করছে। আমি ওকে বলছিলাম যে শুভেন্দু, এবার ও বলছিল যে অত তুলতে হবে না, এবার খুবই মানে আমার এটা যদি সমতলে হতো আমি হয়তো আরো অনেক ইন ডিটেল করতে পারতাম, বাট স্টিল ভিডিওগুলো একটু বড় বড়ই হয়ে গেছে আমাদের ওই ট্রিপের, কিছু করার নেই। তো সেই সিলেবাস নিয়ে তুমি বলো তোমার। এবার ডে 4 আপনি যখন যাচ্ছেন, আমি যেটা বললাম প্রথমে দেখবেন যশবন্তদার এই ওয়ার মেমোরিয়াল, তার সঙ্গে তার আগেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে বৈশাখীতে আপনারা ওখানে ক্যাফে আছে, সেখানে খেয়ে দিয়ে নিতে পারেন। তারপরে এইগুলো খুবই অ্যাফোর্ডেবল, কেক, পেস্ট্রি, চা, এই কফি, এগুলো তো পাওয়াই যায়, একটা সুভেনিয়ার শপ আছে, কিনতে পারেন। এবং ওই পথেই পড়বে হচ্ছে জাং ওয়াটারফল। এবার জাং ওয়াটারফল আপনার পড়বে হচ্ছে যখন আপনি সেলাপাস ক্রস করে গেলেন, তারপরে ওয়ার মেমোরিয়ালও ছাড়িয়ে তখন সন্ধ্যা হয়ে গেছিল। তো আর অক্টোবর মাসে আমি আমার একটা মানে আইডিয়া ছিল যে অক্টোবর অবধি নর্থ ইস্টে মনসুন থাকে। এবার এইটা নিয়ে আমি একটু ডিলেমায় ছিলাম যে এত কষ্ট করে যাচ্ছি, এরকম যদি বৃষ্টি পাই, আর আমার বৃষ্টির মধ্যে আই হেট মনসুন, মানে এটার থেকে সত্যি কথা কিছু নেই। আমার ঘরে বসে থেকেও বাইরে বৃষ্টি দেখতে ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না, বাট ও ভালোবাসে বৃষ্টির মধ্যে ড্রাইভ করতেও ভালোবাসে, কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড়ে ড্রাইভ করাটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আর এমনি জায়গায় ড্রাইভ করা। তো যেটা বলছি, সেলাপাসে ওখানে গিয়ে আপনারা যখন ঘুরবেন তখন দেখবেন ওখানে একটু অক্সিজেনের একটু প্রবলেম হতে পারে। তো বয়স্ক যারা, তারা একটু নিজের সঙ্গে একটু ডাক্তারদের সঙ্গে কথা বলে নেবেন যদি কোনো ওষুধ ক্যারি করতে হয়, কারণ ওটা প্রায় 14,000-এর কাছাকাছি। তো সেইখানে আপনি যাচ্ছেন এবং আপনার যে গাড়ি আপনি নিয়ে যাচ্ছেন, সেটা যদি মানে খুব ভারী গাড়ি হয়, তাহলে সেটার আপনি তো নিজেই চালিয়ে বুঝতে পারবেন এখানকার অন্যান্য পাহাড়গুলোতে। আপনার গাড়ির ব্যাপারে আপনি কনফিডেন্ট হলে তখনই কিন্তু ওই রাস্তাটা নেওয়াটা ঠিক হবে। কারণ হচ্ছে এখন বর্তমানে সেলা টানেল হয়ে গেছে, তো টানেল দিয়েও এখন যাওয়া যায়, কিন্তু অনেকে ওই সেলা পাসটা, ওই যে গেটটা, ওটা একটু এক্সপিরিয়েন্স করার জন্য, সিন্স ওটা অত পুরনো, কারণ যখন পাস আর টানেল ছিল না তখন ওইটাই যাতায়াতের মাধ্যম ছিল। এবার সেলা পাসে যখন বরফ হয়ে যেত, মানে পুরো তাওয়াং এর সাথে না মানে কানেকশন পুরো বন্ধ হয়ে যেত, যেতে পারতো না আর্মিরা কোনো এমার্জেন্সি পারপাসে। আর তাওয়াং পৌঁছানোটাই মানে খুবই দরকার, কারণ ওখানে চীনের সঙ্গে বর্ডার আছে। তো টানেলটা হয়ে যাওয়াতে রাস্তা কমে গেছে, এটা যেমন একটা অ্যাডভান্টেজ। তবে ইফ ইউ আর আ ট্রাভেলার, মানে ট্রু ট্রাভেলার, তাহলে অবশ্যই সেলাপাস যাবেন, কারণ ওটা দেখবার মতো। অত উপরে উঠে একটা লেক, ওরকম টলটলে জলের লেক, মানে ভাবা যায় না। আর ওইখানে শুভেন্দুর মানে এই বীর বাহাদুরের, বলছে আশিন্দারি আমার একটু দম ফুলছে, ওইখানে বুমলাতে গিয়ে ওর আবার কিছু হয়নি। ওই বুঝতে পারছি, স্লোলি গিয়ে হঠাৎ এক ধাক্কায় গিয়ে যখনই পৌঁছালাম, তখন একটা প্রকৃতি আর কি ইয়ে করছে যে না, ওই কারণে না, ওখানে গিয়ে তো ও তো আমাকে বলছে ছবি তুলতে। ছবি তোলার সময় যেহেতু একটু উপর নিচ করছি, তাতে এটা হয়। ফলে ওখানে আপনি চুপচাপ হাঁটবেন, শান্তভাবে হাঁটবেন, আর পারলে একটা ফ্লাস্ক ক্যারি করবেন, আর ওর মধ্যে না একটু গরম জল ক্যারি করবেন। বারে বারে গরম জলটা খেলে দেখবেন একটু উপশম হয়। ঈষৎ উষ্ণ জল, একজন কমেন্ট করেছেন খুব ঠান্ডায় গরম জল খাওয়া উচিত না। গরম মানে ঈষৎ উষ্ণ বোঝাতে চেয়েছি, এবং এটা আমি আমার চিকিৎসকের সাথে কনসাল্ট করেই খাই। এবং আমি এটাও বলছি, দেখুন প্রত্যেকটা মানুষের ফিজিক তার নিজের আলাদা আলাদা। তুলে নাও হাইটা, প্রত্যেকটা মানুষের শরীর তার নিজের থেকে ভালো কেউ বোঝে না। তাই বলছি যে এই ধরনের হাই অল্টিটিউড জায়গায় যাওয়ার আগে একটুখানি যদি মনে হয় তার থেকে না শুনে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করুন। তিনি হচ্ছেন বেস্ট মানুষ যে আপনাকে ঠিকঠাক গাইড করবে। আমাদের অক্সিজেনের ক্যানেরও প্রয়োজন হয়নি, আমরা কেউ পপকর্নও খাইনি, আমরা কর্পূরও শুকিনি, আমরা খাওয়ার মধ্যে একটু চকলেট খেয়েছিলাম ওখান থেকে কিনে। তো আমাদের অসুবিধা হয়নি, মানে কারুর হবে না এটা আমি বলছি না, যদি হবে, কিন্তু তার জন্য প্রিকশনটা নিয়ে যাওয়া উচিত। এবং এটা আমার মানে রিকোয়েস্ট যে 5 বছরের নিচের বাচ্চাকে নিয়ে না যাওয়াই ভালো, কারণ তাকে সাপোর্ট দেওয়ার মতো মানে সুযোগ সুবিধা আপনি ওখানে পাবেন না। এবার তার শরীরের কষ্ট তো সে হয়তো বোঝাতে পারবে না, আপনিও বুঝতে পারবেন না, এটা খুব বাজে সিচুয়েশন হবে। তো একটু বড় যারা 5 বছরের ওপরে বা 6-7 বছরের ওপরে, তাদেরকে নিয়ে যাওয়াই ভালো। এই একটা গেল। আর হচ্ছে
ওই জাং ওয়াটারফলটাও আমরা দেখেছিলাম, বাট ওটা আমরা দূর থেকেই দেখেছিলাম কারণ রাস্তা খুব কাদা কাদা ছিল। শুভেন্দু আমাকে বারণ করলো, কারণ নইলে আমার খুব ইচ্ছা ছিল যে ছাতা মাথায় যাবো। এর আগে মানে কি হয়, মানুষের অতীতটা না মানুষের সাথে থেকে যায়, মানে সে আমি যতই বলি। যেহেতু আমার কাশ্মীরে গিয়ে আমার পরে হাত ভেঙে গেছিল, তাই 19 থেকে 20 হলে শুভেন্দু মানে না ইন্দ্রাণী দূর থেকে দেখো, না ইন্দ্রাণী ওটা করার দরকার নেই, এইটা আমাকেও বলে। তো যেটা বললাম যে যেহেতু দুজনে ট্রাভেল করি, তাই ওর কথা আমি শুনি, আমার কথা ও শুনে চলার চেষ্টা করে, কারণ দুজনেরই একটা ইনটিউশন রয়েছে এবং সেটাই আমরা ফলো করি। এই প্রসঙ্গে একজন প্রশ্ন করেছেন যে এরকম রাস্তায় কোন গাড়ি নিয়ে যাওয়া উচিত। কোন গাড়ি নিয়ে যাওয়া উচিত সেটা দেখুন, এখনো পর্যন্ত আমরা এই জবে থেকে রোড ট্রিপ করছি, যে যতগুলো পাহাড়ে গেছি মানে অনেক জায়গা সম্পর্কেই আমি দেখেছি, এটা ইউটিউবে বিভিন্ন জায়গায়, কখনো ইন্টারনেটেও দেখি, অনেকে দাবি করে যে 4x4 নাকি মানে ওখানে দরকার। আমি এখনো পর্যন্ত কোথাও গিয়ে এরকম দেখিনি যে সরকারিভাবে এটা দেওয়া রয়েছে 4x4 লাগবেই। এখনো পর্যন্ত আমি যে জায়গায় গেছি, আছে এরকম অনেক জায়গায় আছে যেখানে 4x4ই লাগে, আমি সেটা বলছি না। আমি বলছি আমি যেখানে গেছি সেখানে এরকম খবর থাকলেও আমাকে কেউ কোনো প্রশ্ন করেনি। যে কোনো রকম গাড়ি নিয়ে বুমলা যাওয়া যেতে পারে, তবে সেই গাড়ি অবশ্যই আপনার নিজের কনফিডেন্সে থাকতে হবে। গাড়ির হেলথ কেমন, হ্যাঁ, আপনি সেটা কতটা মেনটেন করেন, সেগুলো অনেক ব্যাপার রয়েছে। অনেকেই শুনেছি যে ওই বুমলায় গাড়ি তুলতে গিয়ে ক্লাচ প্লেট পুড়িয়ে ফেলেছেন, এসব করেছেন, বা ওখানকার লোকাল যারা ড্রাইভার তারাও বলছিল। তো মানে ওরা যারা লোকাল ড্রাইভার, তারা, আমি যখন অল্টো 800 নিয়ে পৌঁছেছি, ওরাও খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল প্লেটের গাড়ি, ওরাও তাই অনেকেই কথা বলছিল। তো পারমিট আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, কোনো রকম বাধ্যবাধকতা নেই যে এই গাড়ি নিয়েই আপনাকে যেতে হবে। আচ্ছা, তারপর তো আমরা পৌঁছে গেলাম তাওয়াং। হ্যাঁ, এবার হচ্ছে ডে 4 কমপ্লিট। ডে 4 আপনি তাওয়াং পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিল, কারণ আমরা সেগুলো সব দেখে গেছি। তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছিল প্রচন্ড, আর তেমনই কুয়াশা, আর তেমন ঠান্ডা বেড়ে গেছিল। এইবার শুরু হলো সেদিন রাত থেকে বৃষ্টি, এবং খুব মেঘের গর্জন, সারা রাত বৃষ্টি, মেঘ ডাক ছিল না, বাজ পড়ছে, মানে মেঘ ডাক ছিল এরকম। গেল শেষ, আর হবে না। এবার যেহেতু তৃতীয় দিন রাত্রেবেলা আমরা পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এইবার পঞ্চম দিনেরই পারমিট আমরা পেয়ে গেছিলাম। অতএব চতুর্থ দিন সারা রাত কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা এবার চলে যাব বুমলা। তাওয়াং থেকে বুমলা আপনি আগেই যদি বেরোতে হয় আপনাকে, সব থেকে ভালো হচ্ছে মোটামুটি 8টা নাগাদ আপনি বেরিয়ে যান, সব থেকে বেস্ট। আরো সকালে বেরোতে পারলে আরো ভালো, কিন্তু ওই টাইমটা বেরিয়ে গেলে আপনার পারমিটটা আপনি পেয়ে যাচ্ছেন। হোটেলেই বলে দেবেন, অনেক সময় হোটেলওয়ালারা বলে যে ওয়ার মেমোরিয়াল থেকে কালেক্ট, হ্যাঁ ওরা করে রাখে, আপনি জাস্ট যাবেন ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যাবেন, গিয়ে ওখান থেকে কালেক্ট করে নিয়ে আপনি মানে বাইরেই বুমলা চলে যাবেন। এবার এইটা অনেকে প্রশ্ন করছেন যে আমি যদি এরকম হয় যে নিজের গাড়ি নিয়ে আমি তাওয়াং পর্যন্ত গেলাম, বুমলাটা আমি নিজে গেলাম না, অনেকে বলছেন, তো সেইটা করা যেতেই পারে। জল খাবে? না না, সেইটা করা যেতেই পারে। বুমলা পর্যন্ত আপনি অন্য গাড়িও নিতে পারেন, তাতে নিজের গাড়িটা হোটেলে রেখে দিতে পারেন, হোটেলের পার্কিং এ, এবং ওখান থেকে গাড়ি ভাড়া বোধহয় 5,500 টাকায় পাওয়া যায়। বুমলা আপনাকে নিয়ে যাবে, সাঙ্গেতসার লেক দেখাবে, এবং তারপর আপনাকে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে আসবে। ডে ট্যুর। এইবার হচ্ছে আমরা নিজেরা যেহেতু গেছিলাম, এই নিজেরা গেলে আমার যেহেতু অল্টো গেছে, তাতে আমার তেল খরচা যা পড়েছে, তাতে আমার হিসাব হচ্ছে আমি 650 টাকায় বুমলা ঘুরে এসেছি তাওয়াং থেকে। গাড়ির তেলের খরচা ওই 650 টাকার মতোই পড়েছিল, যা তেল খরচা হয়েছে। তো এই বুমলা আপনি যখন যাচ্ছেন, তখন 3-4 জায়গায় আপনার আইএলপিও দেখতে চাইবে, এবং তার সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ডও দেখতে চাওয়া হতে পারে, এবং তার সঙ্গে পারমিট। অতএব কি বললাম, এই আইএলপি নিজের সঙ্গে রাখবেন সবসময়। আইএলপি যেটা বানাচ্ছেন সেটা 2-3 কপি জেরক্স করে নেবেন সবসময়। ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স রাখবেন, আর পারমিট যেটা, সেটা জেরক্স করার দরকার নেই, পারমিটটা অরিজিনালটাই ক্যারি করবেন। ওটা এমনিতেও ফেরার পথে আর আপনাকে ফেরত দেবে না, ওটা একটা আর্মি ক্যাম্পে ওটা নিয়ে নেবে। আচ্ছা, বুমলার পারমিট অ্যাপ্লাই করার জন্য কি কি কাগজপত্র দেবেন? দিতে হবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স, তার আপনি যদি ওটা ডিজিলকার থেকে বার করতে পারেন সব থেকে ভালো। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি,
ইন্স্যুরেন্সের একটা রিসিপ্ট কপি, আপনার যেটা মেলে হয়তো আপনি প্রত্যেকবার যখন ইন্স্যুরেন্স করেন তার তো একটা পান আপনি কাগজ, সেইটা একটা পাঠিয়ে দেবেন। পলিউশন সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, যে দুজন যাচ্ছেন বা যতজন যাচ্ছেন প্রত্যেকের ভোটার আইডি কার্ড লাগবে, আধার কার্ডের 2 কপি করে লাগবে। তো সেটা আপনি অনলাইন ওকে পাঠিয়ে দিলে, আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন বলে 2 কপি তো পাঠানোর দরকার নেই, ওই আপনি পাঠিয়ে দেবেন ওকে। আর তার সঙ্গে আপনাদের দুজনের ছবি, যারা যারা যাচ্ছেন বা যতজন যাচ্ছেন আর কি। এইটা হচ্ছে বুমলার পারমিটের জন্য আবশ্যক ডকুমেন্টস। এইবার আপনি ডে 5-এ বুমলা পৌঁছে গেলেন। বুমলা বুমলা পৌঁছালো তো দাঁড়াও, আগে বলি। বুমলা যাওয়ার পথে আমরা পেয়েছিলাম টানা বৃষ্টি। অক্টোবরের 5 তারিখ ছিল এবং সকাল থেকে টিপটাপ থেকে মানে একদম কম থেকে মাঝারি বৃষ্টি পড়ছিল। গোটা রাস্তা পিছল। আহ একটু তো মনেই হচ্ছিল যে বৃষ্টি ভেজার মানে পাহাড়ি রাস্তা, আর কিছু কিছু পয়েন্ট বেশ স্টিফ, বেশ ভালো খাড়াই রাস্তা ছিল। তো সেখানে প্রথমে পড়বে হচ্ছে পিসো লেক, মানে পিটিএসও লেক। তো ওই লেকটা অসম্ভব সুন্দর, কিন্তু আমরা যখন পৌঁছাই খুব বৃষ্টি আর পুরো ঘন মেঘে ঢাকা ছিল, সেটা একটা অন্যরকম বিউটি আমরা দেখেছি। ওইটা দেখবার পরে তারপরে আমাদের একটা জাংশন ওই জাংশন দিয়ে একটা রাস্তা চলে গেল সাঙ্গেতসরের দিকে, আর একটা উঠে গেল বুমলার দিকে। তো আমরা বুমলা গেছি এবং বুমলাতে গিয়ে জীবনের সেরা মুহূর্তটা, যেটা আমরা এই যে প্রেম বন্দি করে রেখেছি আমাদের ঘরে, এটা ওখানেই আপনারা বুমলাতে যে এই যে বর্ডার রয়েছে, এই যে গেটটা করা রয়েছে, এইখানে কোনো মানে আমাদের ভারতীয় নাগরিক যাদের মানে যেহেতু শুধু ভারতীয়দের অ্যালাউ করা হয়, ফরেনারদের অ্যালাউ করা হয় না। এখানে গিয়ে আপনি কোনো ফোন টোন ব্যবহার করতে পারবেন না, এবং সেটা না ব্যবহার করাটাই বুদ্ধিমানের, কারণ ওনারা বারবার বলছিলেন যে আপনাদের যদি কোনো ফোন হ্যাক হয়, কোনো ডেটা এদিক ওদিক হয়, তখন কিন্তু আপনারা আবার আমাকে এসে ধরবেন, কিন্তু কারণ এটার রিমোট কন্ট্রোল আমাদের হাতেও নেই। আপনি কিন্তু বলছিলেন এই কথাটা, যে প্রচুর মানে ধরুন ডেটা কিছু ট্রান্সফার হয়ে গেল বা কপি করে নিল, যেটা করতে চীন এক্সপার্ট। তো যাই হোক, সেই সব থেকে এড়াতে ওখানে ফোন একদম এয়ারপ্লেন মোডে রেখে দেবেন, সুইচ অফ করে দেবেন, যা খুশি করবেন। এইখানে যেটা আর্মিরা করছেন সেটা হচ্ছে, একজন থাকুন, দুজন থাকুন, 25 জন থাকুন বা তারও বেশি থাকুন, এরকম একটা ছবির জন্য 200 টাকা ওনারা চার্জ করছেন। আর্মি ছবি তুলে দিচ্ছেন, ওনারাই প্রিন্ট করে দিচ্ছেন। এই ফ্রেমটা আমরা বাড়িতে এসে কলকাতায় এসে করেছি। তবে ফ্রেমের ওখানে ছিল না, ওনারা বলছিলেন ফ্রেম শেষ হয়ে গেছে, বা হয়তো ওনারাও ফ্রেম করে দেন, এই সিস্টেম আছে কিনা আমি বলতে পারবো না। ওখানে আর্মির একটা ক্যান্টিন রয়েছে, যেখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন, ন্যায্য মূল্যে খাওয়া দাওয়া যথেষ্ট। ওরকম মানে এক্সট্রিম জায়গায় আমরা জিলিপি খেয়েছি, ম্যাগি খেয়েছি, মোমো খেয়েছি, মানে এর থেকে আর কি চাই। তো আর ভরপুর স্নোফল পেয়েছি, দারুণ আনন্দ করেছি। এবং ওইখানটাতেও অনেকেই আর কি বলছিল, দেখছিলাম একটু শ্বাসকষ্ট হচ্ছে, শরীরে হচ্ছে, কিন্তু তাছাড়া ওইখানে আমাদের কিন্তু কোনো কষ্টই হয়। আমরা বেশ ঠান্ডা লাগছিল ন্যাচারালি। ওরকম স্নোফল জিনিসটা না দেখতে যতটা ফ্যাসিনেটিং লাগে, খুব সুন্দর মনে হয়, স্নোফল আদতে মানে স্নোফলে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। এবার হচ্ছে ডে 6। আপনার তাহলে তাওয়াংয়ে হলো কিন্তু 2 রাত, কারণ আপনি যেদিন পৌঁছচ্ছেন সেদিন আপনি তাওয়াংয়ে থাকলেন, বুমলা থেকে ফিরেও সেদিন আপনি তাওয়াংয়ে থাকলেন। এবার পরের দিন আপনি তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে এবার আপনি ফিরছেন। আপনার বুমলা হয়ে গেছে, একদম হাইয়েস্ট টার্গেট আপনি যেটা রেখেছিলেন। ওই দিন হচ্ছে তাওয়াং লোকাল সাইট, তাওয়াং মনেস্ট্রি, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, এই তিনটে তো অবশ্যই দেখবেন। আরো এদিক ওদিক অনেক কিছু আছে, আরো প্রচুর মনেস্ট্রিও আছে শুনেছি। হ্যাঁ, তো এই তিনটে আমরা টার্গেট। আমার খুব দেখবার ইচ্ছে ছিল হচ্ছে ওয়ার মেমোরিয়ালটা, কারণ ওইখানে যে ডেকটা আছে না, মানে সর্দার বল্লভভাই প্যাটেলের পেছনে একটা জায়গা, ওটা এক না কিছু মানে ওরকম স্নোকেপ মাউন্টেন দেখা যায় না, জায়গাটা অদ্ভুত, আমার দারুণ লেগেছে ওই জায়গাটা। তো আপনি লোকাল সাইট সিইং করে এবার আপনি বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আপনি এবার চলে যাচ্ছেন হচ্ছে কোথায়, এবার আপনি যাচ্ছেন দিরাং পর্যন্ত। এবার দিরাংয়ের আপনি কোথায় থাকবেন সেটা আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে। অনেকে দিরাং শহরের ভেতরে থাকে, তবে বমডিলা গেলে চলবে না। কেন চলবে না? কারণ হচ্ছে আপনাকে মান্ডালা টপ দেখতে হবে ফেরার পথে, কারণ আপনি যাওয়ার পথে দেখেননি। যদি না দেখে থাকেন আমাদের মতো। হ্যাঁ, যদি মানে ওই হিসেবে আমি আমার আইটিনারি অনুযায়ী বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আমরা যেমন রামা ক্যাম্প বলে একটা জায়গায় ছিলাম, ওটা দিরাং এর একটু আগে, মানে দিরাং পর্যন্ত যাওয়ার একটু আগে। তো ওখানে আপনারা থাকতে পারেন, ওটা একটা সুন্দর একটা ওখানে হোমস্টে আছে। এই ভিডিওর আগের ওটার একটা রিভিউ গেছে ওই হোমস্টেটা। আর
ভেতরে তো প্রচুর হোটেলস আছে দিরাঙের ভেতরে। আচ্ছা, এইবার আপনি দিরাঙে রাত্রেবেলা স্টে করছেন, ওই তাওয়াংয়ের লোকাল সাইট সিইং করতে করতেই আপনার মোটামুটি বেলা হয়ে যাবে এবং দিরাং পৌঁছতে পৌঁছতে আপনার বিকেল হয়েই যাবে। ওখানে আপনি রাতটা থাকবেন, থেকে এইবার হচ্ছে আপনার ডে 7। ডে 7-এ আপনি দিরাং থেকে এইবার আপনার ফেরার পালা শুরু হচ্ছে বাড়ির দিকে। এবার আপনি নিজে এটা বেছে নেবেন যে আপনি শেরগাঁওয়ে থাকবেন নাকি আপনি একদম ভৈরবকুণ্ড পর্যন্ত ফিরে যাবেন। অনেকের যদি হাতে বেশি সময় থাকে, বাড়তি সময়, হয়তো আমরা 9 দিনে করেছি, কেউ 10 দিনে করবে। তবে শুভেন্দু, তাওয়াং থেকে ভৈরবকুণ্ড তো ফেরা সম্ভব না। না, তাওয়াং থেকে ভৈরবকুণ্ড সম্ভব, কিন্তু তাহলে আর কিছুই দেখতে হবে না, খালি গাড়ি চালানো হবে, হ্যাঁ, সেটাও করবে, কিছুই, করা হ্যাঁ, বোকামো। কিছুই দেখা বাট যাবে না, সেটা পসিবলও না, মানে পসিবল না, না। অনেকটা। তো দিরাং থেকে আপনি, আমরা যেমন যেটা করেছিলাম, রামা ক্যাম্পে ছিল। আমরা রামা ক্যাম্প থেকে বেরিয়ে আমরা চলে দারুণ। গেছিলাম, হ্যাঁ ওটাও খুব সুন্দর। মানে ওখান থেকে আপনার ওই সাংতি চুক ভ্যালি যাওয়ার রাস্তাটা ওটা দেখা যায় ওপর থেকে, মানে পুরো একটা ছবির মতো পাহাড়ি গ্রাম, হুম দূরে পাহাড়, তার নিচে নদী, হুম ঝর্ণার দেখতে পাবেন না, নদী পথটা দেখতে পাবেন, তার দুপাশে বসতি। অদ্ভুত অদ্ভুত সুন্দর। ঠিক। এবার অনেকে আবার শান্তি ভ্যালিতে থাকতে পারেন, অনেকে শান্তি ভ্যালি শান্তি ভ্যালি প্রচুর মানুষ যায়। হুম এবার সত্যি কথা বলতে পুরো আইটিনারিটা যেহেতু ওর ফিক্স করা, ফলত টাইম লিমিটেশন যেহেতু ছিল, তাই যেতে পারিনি। নইলে শান্তি ভ্যালিটা যাওয়াটা উচিত ছিল আমাদের, উচিত ছিল, যেটা কিন্তু আমরা যেতে পারিনি হলো সময়ের না, অভাবে। কি করবো। কিন্তু বিষয় হচ্ছে, যেহেতু আমরা টার্গেট নিয়েছিলাম যে বুমলা অ্যাচিভ করার একটা ব্যাপার ছিল, যে বুমলা আমরা যাব, তো সেই মেন্টালিটি নিয়ে মানে ডে 5-এ বুঝতে পারছেন না, পঞ্চম দিনেই আমি বুমলা চলে গেছি। এবার ফেরার পথেই আমি বাকিটা দেখতে 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 ফিরছি। এবার তাহলে কি দাঁড়ালো, তাহলে ডে 7-এ আপনি কোথায় আসছেন? ডে 7-এ আপনি পৌঁছেছেন ভৈরবকুণ্ড, তবে তার আগে আপনি মান্ডালা টপ দেখছেন। এবার এই যে মান্ডালা টপ দেখা, এইটা আমরা কি করলাম, যে একটা অন্য জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে শেরগাঁও পর্যন্ত নামলাম। এটাতে পুরো বমডিলা এই রাস্তাটা পুরোটা বাইপাস হয়ে গেল, এবং না শেরগাঁও ঠিকই বললি, শেরগাঁও মেন শেরগাঁওটা বাইপাস হয়ে গেল, শেরগাঁওয়ের একটু পরে রাস্তাটা বেরোচ্ছে, এবং ওটাই ওপর দিয়ে একটা জঙ্গলের ঘন জঙ্গলের ভেতর দিয়ে এসে ওখানে বার করছে। তো ওই রাস্তাটা নিতেও পারেন, নাও নিতে পারেন। রাস্তা আছে, তবে রাস্তাতে লোকজন নেই, স্ট্রিট লাইট নেই। তবে ওই ওই সেম রাস্তায় বলছি, সেদিন যদি বৃষ্টি হতো আমার কিন্তু বেশ ভয় লাগতো। হ্যাঁ ঠিকই, বেশ ন্যারো রাস্তা, লোকজন কিচ্ছু নেই ওখানে, কিন্তু আর্মির কোনো ক্যাম্প নেই, ওটা একটা পুরো জঙ্গলের রাস্তা। ঠিক। তো সেটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা যদি মনে করেন যে না আপনারা আবার ফিরে গিয়ে মেন রাস্তা দিয়েই যাবেন, একটু 1 ঘন্টা হয়তো বেশি লাগবে, কোনো দরকার নেই, তাহলে আপনারা আবার ওই রাস্তা ধরেই ফেরত গিয়ে তারপরে দিরাং থেকে ভৈরবকুণ্ডর দিকে যাবে। আর শেরগাঁও যদি স্টে করতে চান তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনারা মান্ডালা টপে অনেকটা সময় কাটাতে মানে পারেন, প্লাস একটু শান্তি ভ্যালিতে না থাকলেও শান্তি ভ্যালিতে গিয়ে একটু সময় কাটিয়ে বেরিয়ে চলে এলো, সেটাও করা যেতে পারে নিজেদের গাড়ি থাকলে। তো এই গেল ভৈরবকুণ্ড পর্যন্ত আপনারা কিন্তু চলে আসছেন ডে 7-এ। এইবার ডে 8-এ হচ্ছে ওই সেম যা ছিল, ভৈরবকুণ্ড থেকে শিলিগুড়ি, আর ডে 9-এ শিলিগুড়ি থেকে কলকাতা। আপনার অরুণাচলের এই হচ্ছে মোটামুটি আইটিনারি আমাদের, মানে আমি যেটা করেছি 9 দিনে। এইবার এখানে কি কি অ্যাড হতে পারে অনেক কিছু। পুরো তাওয়াং যে সার্কিটটা, এটা ভালোভাবে মানে সব কিছু যদি দেখতে হয় এবং কোনো কিছু যদি বাদ না যায়, অন্তত 13 থেকে 14 দিন লাগে, হিসেব তাই বলছে। এবং সেটা মানে ভালো করে, মানে আপনি নিজের মতো সব জায়গায় গিয়ে থাকতে পারবেন। যেমন ওইদিকে জেমিথাং, মানে ওই বুমলা ক্রস করে যে রাস্তাটা, যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাস্তা ভালো না, নেমে যান বললো। তো জেমিথাং এর ওদিকে গেলে এবার আরো আপনার একটা দিন বাড়বে, মাত্র 2টো হোমস্টে বোধহয়, হ্যাঁ 2-3টে হোমস্টে। আচ্ছা যাই হোক, হ্যাঁ মানে ওই রকম, মানে খুবই কম সুযোগ সুবিধার মধ্যে এটাই। আবার এখানে আছে চুক ভ্যালি, ওই শান্তি ভ্যালির ওইরকম একটা চুক ভ্যালি আছে, ওটাও একটু অফবিট, অত মানুষ এখনো পর্যন্ত জানে না, সেদিকেও যেতে পারে। কিন্তু ওখানে ওই হোমস্টে কি আছে না আছে এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। আচ্ছা, এইবার এটা কলকাতায় ফিরে আসা হলো, এবার তুমি তেলের খরচা বলবে? এইবার আমি বলে দিই হচ্ছে টোটাল, মানে শুধু তেলের খরচা না, আমি টোটাল বাজেট ডে ওয়াইজটা বলে দিচ্ছি, ব্রেক ইভেন করে বলো। তো এটা হচ্ছে আমাদের টোটাল তেল লেগেছে, এই পুরো যে আমরা গেছি, টোটাল আমাদের গাড়ি চলেছে ওই 3200 কিলোমিটারের মতো, তাতে আমাদের তেল লেগেছে মোটামুটি 150 লিটার।
খরচ হচ্ছে ওই 15,000 টাকা ধরে নিন আপনি অ্যাপ্রক্স তেল আমার লেগেছে। ও একটু বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু আর তেলের প্রসঙ্গটা একবার বলে দাও, ভৈরবকুণ্ড থেকে তুমি যে এক্সট্রা একটা তেল নিয়েছিলে। ইয়েস, এটা ঠিক ভালো মনে করিয়েছে। সেটা হচ্ছে যে ওই ভৈরবকুণ্ড থেকে আপনারা পারলে 1-2 বোতল না এক্সট্রা পেট্রোল ক্যারি করবেন, অন্তত 2-3 লিটার, স্পেশালি যারা বাইকে যাচ্ছে। হ্যাঁ, গাড়ির তো দেখলেই যে আমাদের দরকারই লাগেনি, ওটা আবার আসার সময় বিক্রিও করে দিয়েছে। আমাদের মাইলেজ যেহেতু বেশি, আর 35 লিটারের ট্যাঙ্ক, ফলে ও তেল মোটামুটি অতটা আমার প্রয়োজন পড়েনি। কিন্তু তবে একজন প্রশ্ন করেছিলেন এই ইয়েতে, সেটা হচ্ছে যে কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে, তোমার কি খেয়াল আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। পেট্রোল পাম্প ভৈরবকুণ্ডতে আছে, ভৈরবকুণ্ড ঢোকার আগেই আপনি পাবেন। এবার আপনি অরুণাচলে ঢুকে যাচ্ছেন, তারপরে আপনি পেয়ে যাবেন হচ্ছে ওই মোটামুটি শেরগাঁও ক্রস করার আগে একটা পেট্রোল পাম্প আছে, ওটা ফাঁকার মধ্যে আছে। আর একটা হচ্ছে এবার আপনি দিরাং শহরের ভেতরে, বমডিলার ভেতরে 2-3টে পেট্রোল পাম্প আছে। বমডিলার ভেতরে অনেকগুলো আছে, এইচপিও আছে, ঠিক, কিন্তু এগুলো শহরের ভেতরে, বমডিলার ভেতরে ঢুকতে হবে। আচ্ছা, এবার হচ্ছে দিরাঙেও পেট্রোল পাম্প আছে, দিরাঙেও পেট্রোল পাম্প আছে। তারপরে তাওয়াং এ পেট্রোল পাম্প আছে, তাওয়াং ঢোকার আগে একটাই পেট্রোল পাম্প আছে। না, দিরাং তাওয়াং এর মাঝখানে তার মানে নেই? দিরাং তাওয়াং এর মাঝখানে একটা পেট্রোল পাম্প আছে, এটাও ঠিক বলেছিস, আছে না? একটা আছে, ফাঁকাতে একটা আছে, পেট্রোল পাম্প আছে, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে কিছু কিছু সময় যখন ধস নেমে যায় তখন তেল পৌঁছাতে পারবে না। হ্যাঁ, তেলই পৌঁছায় না এসে ওই এগুলোতে, এটাও একটা সমস্যা। ঠিকই বলেছে, এই জন্য তেলটা ক্যারি করার দরকার। যাদের বড় গাড়ি আছে তারা তো ওই একটা ক্যান হয় না গাড়ির মধ্যে, জেরিকেন, ওতে করে নিতে পারেন। আমরা 3 বোতল নিয়েছিলাম, লাগেনি, যাই হোক। হ্যাঁ, তো ওইটা আপনি আবার বিক্রিও করে দিতে পারেন। হ্যাঁ, ওটা আবার নিয়ে 10-20 টাকা আপনাকে কম দেবে, কিন্তু ওটা বিক্রি হয়ে যাবে। 15,000 টাকার আমাদের তেল লেগেছে। তবে ওই যে, সরি একটু কাটছি, ভুটানেও তেল সস্তা অনেকেই বলেছেন, এটাও আমরা জানতাম, বাট সেদিন পাম্পে তেল মানে পেট্রোল ছিল না, ডিজেল ছিল। হ্যাঁ, ভুটানের ভেতরে, ওইখানে ওই ভুটানের ভেতরে ঢুকে পেট্রোল নিন অনেকটা কম, ওখানে অনেক কম টাকা, সস্তা। কত টাকা ছিল? 66 টাকা এরকম। না, আমি ওটা এক্সাক্ট মনে নেই, যাই হোক। হ্যাঁ, এটা জানি না আমি কি করে বলি। না। তো তেল আমাদের লেগেছে 15,000 টাকার। আচ্ছা, শিলিগুড়ির যে হোটেল, সেটা আমি একটু আগে ভাগে বুক করেছিলাম, আর ওদের যেহেতু আগেও আমি থেকেছি ওদের ওখানে, তো আমার শিলিগুড়ির হোটেল লেগেছিল 850 টাকা। তো ওটা আরেকটু আপনি বেশি ধরতে পারেন, ওখানে আপনার 1000 টাকা 1200 টাকা আপনার হোটেল লাগবে। আচ্ছা, এবার শিলিগুড়ির পরে আমরা গিয়ে এই থাকলাম হচ্ছে ভৈরবকুণ্ডতে। ওই যে হোমস্টেটা, ওটার নাম হচ্ছে শিলো হোমস্টে। ওরা 1500 টাকা পার নাইট নেয় আর কি, খাবার দাবার বাদ দিয়ে, কিন্তু হ্যাঁ, শুধু স্টে। আচ্ছা, আর একবেলার ওরা খাইয়েছিল আমাদের দুজনের, একবেলার ডিনার আমরা মানে শুধুমাত্র গিয়ে ডিনারটা করেছি, তাতে 500 টাকা নিয়েছিল দুজনের। আর একটা হচ্ছে এরপরে চিকেন দিয়ে আর কি, চিকেন দিয়ে, ভেজ খেলে অবশ্যই কম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দিরাঙে ছিলাম হচ্ছে একটা হোটেলে, ওখানে হোমস্টেতে থাকলে ওটা একটু কম পড়বে। দিরাঙে যে হোটেলে ছিলাম ওখানে প্রপার পার্কিং আছে ভেতরে, ওটা 2200 টাকা নিয়েছিল। আচ্ছা, তবে ওই হোটেলটা কিন্তু লিফট নেই, বলে দিলাম। অনেক উপরে ঘর দিতে বারণ করবেন, আমরা যেটা নিয়ে ফেলেছিলাম সব উপরে, তবে লাগেজ দিয়ে এসেছিল, কিন্তু নামিয়েছিল ওই। হ্যাঁ, আমি নামিয়েছিলাম। তো তারপর হোটেলটার নাম হচ্ছে হোটেল মুদিতা। তারপরে হচ্ছে এবার আমি তাওয়াং চলে গেলাম। তাওয়াং এ মানে চিপ হোটেল, একটু প্রাইস যেটার কম, সেই রকম হোটেলের অপশন খুব বেশি নেই। তাওয়াং এ মিনিমাম আপনার হোটেল, মানে খুব খারাপ বলবো না, খুব বেসিক যেটা আর কি, সেই হোটেলও 1500 টাকা মিনিমাম, কিন্তু 1500 টাকাও হোটেল আমি ঠিকঠাক পাইনি। ফলে ওখানে 2200 টাকা পার নাইটের আমরা হোটেল নিয়েছিলাম, 2 দিন ছিলাম, তাতে 4400 টাকা খরচ পড়েছিল। তবে রুমটা খুব সুন্দর ছিল, কোজি, একটা অ্যাডজয়নিং একটা স্পেস ছিল ওখানে, চা কফি খাওয়ার মানে আলাদা রুমের বাইরে, ওটা ভালো ছিল, বাথরুমটাও ভালো ছিল। হ্যাঁ, দেওয়া এলিগেন্স। হ্যাঁ, যারা আমাদের পারমিট করে দিয়েছে। আচ্ছা, পারমিট তাওয়াং এ আপনি পারমিট করাবেন না, আগে হোটেলগুলো খরচা বলে দাও। না, ওটা আমি বলে দিই যে ওই দিনই যেহেতু হচ্ছে, ওই হোটেলওয়ালাই তো করাচ্ছে। তাওয়াং এ 500 টাকা ওটা। কিসের? বুমলার পারমিট 500 টাকা লেগেছে। হ্যাঁ, বুমলার পারমিট 500 টাকা। আচ্ছা, এবার হচ্ছে বুমলার যে আপনি ওপরে গেলেন, সেখানে ওই আপনি যদি খান দান বা ওই যে ছবি টবি, ওগুলো তো আলাদা, ওগুলো আলাদা, কি খাবেন তার উপর, প্লাস বুমলায় যেতে একটা টিকিট লাগে 20 টাকা করে না কত এরকম করে নিয়েছিল একটা। আচ্ছা, তো তারও আমি 500 টাকা ধরেছি আর কি।
আচ্ছা, হুম, তারপরে হচ্ছে এবার আপনি ফিরে এলেন, ফিরে এসে আপনি রামা ক্যাম্পে আবার রাতে থাকছেন। সেদিন হচ্ছে আপনার 1500 টাকা ওই ওই হোমস্টেটা। হোমস্টেটা। হ্যাঁ ওটাও সুন্দর, হ্যাঁ, কুনজাং হোমস্টে। কুঞ্জাং হোমস্টে, ওটারও ভিডিও জাস্ট গেছে, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক। এবার আমরা ফেরার পথে এবার শিলতেই আবার ছিলাম, যেখানে আমরা ভৈরবকুণ্ডতে ছিলাম যাওয়ার সময়। আমার খুব ভালো লেগেছিল ওই লোকেশনটা, আর হ্যাঁ, যেহেতু সদ্য পুজো গেছে, পুরো কাশফুল ভরা ছিল, দারুণ। ঠিক আর ওইখানে আমরা দুজনে আমাদের জীবনের সেরা চাঁদটা দেখেছি, বলো? ঠিক। পুরো মানে মানে কি বলবো, এই ছবিতে দেখায় না একটা বিরাট গোল চাঁদ, সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, মানে ছবিতে আমি গেট ইমেজে দেখতে পারেন, মানে এরকম প্রচুর ছবি যেহেতু কাজের সূত্রে ইউজ করতে হতো দেখেছি, সেই রকম একটা বিরাট থালাও বলবো না, একটা কি বলে ওটাকে, কিসের আকার দিয়ে ওটাকে, বিরাট চাঁদ, মানে চাঁদের মনে হচ্ছে চাঁদের কত কাছে, মানে এরকম মনে হচ্ছিল। আর সেদিনকার খুব সম্ভবত না পূর্ণিমাও ছিল, জানো তো? হ্যাঁ ঠিকই, একদম মানে অদ্ভুত, সেখানে দারুণ ছিল। হ্যাঁ, তো তারপর আবার ফিরে এসে শিলতে থাকলাম, তারপর হচ্ছে শিলিগুড়িতে থাকলাম। শিলিগুড়ির ওই হোটেলটার দাম বেশি, ওটার একটু বেশি ছিল, ওটা ওই যে বললাম ওই মিরামার রিসর্টের পাশেই আছে ওটা। ওটার ভিডিও কোনো আসেনি, ওটা আসবে পরে, দিয়ে দেবো। তো ওটারও 1500 টাকা। ওটা একদম কিন্তু রাস্তার ধারে, চা বাগানের পাশে, একদম ওখান থেকে বেরিয়েই আপনি NH12 ধরে সোজা বাড়ির রাস্তা ধরে নিতে পারেন। আচ্ছা, আর হচ্ছে আমরা যেহেতু রোজ 3 বেলা এরকম করে তো আমরা রোড ট্রিপে খাই না, কোনোদিন হয়তো আমরা কিন্তু একটু মানে হয় ব্রাঞ্চ করে নিলাম, বা জল খাবারটা এত ভারী খেয়ে নিলাম যে ডিনার করলাম না, এটা আমরা আমাদের সুবিধার্থে করি। আর শুভেন্দুর একটা আছে, সেটা হচ্ছে যখন যে টাইমটা ড্রাইভ করে ও খুব ফুলফিলিং খায় না, ও একটু, আর স্পেশালি পাহাড়ে তো একদমই ভরপেট খায় না, খুবই কম খায় এবং রুটি টাইপের খাবার বেশি প্রেফার করে। তো সত্যি কথা বলতে বেড়াতে গেলে, মানে দার্জিলিং এর কথা বলছি, দার্জিলিং আমরা দুজনেই ফাটিয়ে খাই, আর দার্জিলিং এ খাওয়া দাওয়া বেশ কস্টলি। আমি দার্জিলিংটা উদাহরণ দিলাম যেহেতু কাছের কাছে, তবে এই সমস্ত জায়গায় কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি দাম, খুব যে কস্টলি ওরকম না, আবার খুব কস্টলি খাবারের দাম তবে ভালো খাবার, ভালো খাবার। ভাত ডালটাও খুব তৃপ্তি সহকারে আমরা খেয়েছি ওইখানে, যেদিনকারই খেয়েছি। কিন্তু এটাও বলবো যে অরুণাচলে যদি কেউ মনে করে যে ফ্যান্সি খুঁজবো, সেটাও কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, ইটস নট দ্যাট পশ লাইক দার্জিলিং, মানে ওখানে যেমন আপনি ঢুকলেন একটা ক্যাফে, আমি বললাম না আমি খুঁজছিলাম ওরম টাইপের, ওখানে ওরম টাইপের করা যেত, কিন্তু এটাও ঠিক যে ওখানে তো খুব টুরিস্টের প্রেশার নেই, এখন যেমন মানুষ একটু জানছে যাচ্ছে। এরপরে এই এর মাঝখানে আমি বলে দিই যে আমরা পার ডে মোটামুটি আমি ধরে রেখেছি 500 টাকা করে, ঠিকই ধরেছি, কি খাই খরচা 500 টাকার বেশি না, 500 টাকার বেশি হবে না, অত বেশি হবে বুঝছো না, 600-700 টাকা না, 600-700 টাকা হবে। কোনোদিন তো আমরা সকালবেলা ব্রেকফাস্টই করি, আমাদের মোটামুটি 500 টাকা দুজনের পার ডে আমাদের খরচ লেগেছে খেতে। না, অনেকেই একজন দেখলাম প্রশ্ন করেছেন, আসলে কিছু কিছু প্রশ্ন এত ওপেন এন্ডেড হয়, ওই রচনা লিখতে হবে, ওই কারণে আমি বলি না। অনেকে মানে ওই ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমরা তো ঘুরি, খাওয়া দাওয়া বাইরে করে অসুবিধা হয় কিনা। খাওয়া দাওয়া তখনই অসুবিধা হয় যেটা অপরিমিত হয়। আপনি যদি ওভার ইটিং করেন, সে আপনি বাড়িতে বসেও করতে পারেন, যেখানে গিয়েও করতে পারেন, ওভার ইটিং সব থেকে বাজে জিনিস। পোর্শন কন্ট্রোল একটু খালি রেখে চলাটা আমাদের সুবিধা হয়, আমি আমাদের দিক থেকে বলছি। হতেই পারতো যে আমার একরকম ওর একরকম, কিন্তু না, যেহেতু একসাথে ঘুরতে ঘুরতে এটা বুঝতে পারি দুজনেই একটুখানি পেট খালি রেখে খাই। আর একটা যেটা জিনিস আমি একদম পুরো কাট অফ করে দিয়েছি, সেটা হচ্ছে ট্রাভেল করাকালীন চিপস আমরা একদমই খাই না, আর কিনিও না, প্রয়োজনও পড়ে না। চিপস খেলে না খিদেটা মেরে দেয়, আর যখন আপনি খেতে বসবেন আপনার খিদেটা আপনি খেতে পারবেন না। চিপসটা অ্যাভয়েড করবেন। আমরা চিড়ে ভাজা ক্যারি করেছিলাম, অনেকে বেড়াতে গিয়ে মুড়ি খায়, আমার এমনিও মুড়ি চিবোতে খুব একটা ভালো লাগে না, ও ভালোবাসে মুড়ি, বাট আমি চিড়ে ভাজাটা ভালোবেসে খাই, তো ওইটা ক্যারি করেছিলাম। এই ধরনের শুকনো খাবার কিন্তু বেড়াতে গিয়ে খাই, এবং চাউমিন বা এই ধরনের ধরুন একটু রিচ খাবার এক প্লেট নিয়ে শেয়ার করে খাই, তখন আবার পরে খিদে পেলে অন্য কিছু খাই, এরকম। তো অবশেষে বলে দিই যে টোটাল কত খরচা পড়েছে আমাদের সব মিলিয়ে খরচা পড়েছে 33,950 টাকা, মানে ধরে নিন আপনি 34,000 টাকায় মাথা প্রতি দুজনের 17,000 টাকা করে খরচা পড়েছে 9 দিনে তাওয়াং সার্কিট অরুণাচলের নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে। এইবার এখানে এটাও বলে দিয়ে রাখি ছোট্ট ইনফরমেশন, যে আপনারা যারা
ট্রেনে এটার মধ্যে কেনাকাটি ইনক্লুডেড না, কোনো শপিং কিচ্ছু নেই। কারণ কেনাকাটি এবার আমি সেরকম কিছু করিও নি। একটা ওয়াল হ্যাঙ্গিং কিনেছি, দুটো ম্যাগনেট কিনেছি, আর ওখানে কেনাকাটির খুব যে কেনাকাটি আমি অ্যাড করিনি, কারণ সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত হ্যাঁ বিষয়। হ্যাঁ কে কি কিনবেন, কে কি আনবেন, বাড়িতে কটা লোকের জন্য আপনি সুভেনিয়ার কিনছেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সেটা আমি কিছু বলবো না। কিন্তু এই বাকি যেগুলো আমরা করেছি সেগুলো মোটামুটি নিজেদের গাড়ি নিয়ে গেলে সবার এগুলোই লাগবে। এবার হ্যাঁ, তেলের খরচা 19-20 হবে, কারণ আমার যেহেতু অল্টো। তুমি আমার মাইলেজটা বলে দাও। হ্যাঁ, আমার মাইলেজ আমি হাইওয়েতে 22 পর্যন্তও পেয়েছি কিছু ক্ষেত্রে, আর পাহাড়ে আমি 17 পর্যন্ত পেয়েছি, 17-18। তো আমি গড়ে ওই 20-র মতো ধরে নিন আপনি মাইলেজ টোটাল ট্রিপে পেয়েছি। ওই 3200 কিলোমিটার টোটাল যে গাড়ি চলেছে, তাতে আমি যা দেখেছি যে যতবার আমি তেল ভরিয়েছি, এবং সেই হিসেবে আমার বলছে যে 150 লিটার আমার তেল লেগেছে। এইবার ছোট করে বলে দিই যে এক্ষেত্রে আপনি যদি বালেমু হয়ে না যান, আপনি যদি মনে করেন যে গৌহাটি হয়ে আপনি ওই ভালুকফং হয়ে যাবেন, সেটাও করা যায়। সেটা করলে একটু বেশি কিলোমিটার আপনার পড়বে, আপনার ডিস্টেন্সটা একটু বাড়বে। এটাও করতে পারেন যে যাওয়ার সময় হয়তো আপনি গেলেন ভালুকফং হয়ে, ফেরার পথে আপনি ফিরলেন বালেমু হয়ে, বা উল্টোটাও করতে পারেন। এটা আমরা করিনি, এটা আমরা করিনি, আমরা একদিকেই করেছি। কারণ আমার শিলোর লোকেশনটা খুব ভালো লেগেছিল, ভৈরবকুণ্ডে। শিলোর লোকেশন ভালো লেগেছিল, আর সত্যি কথা বলতে আমাদের ওই 9 দিনে করে আমাদেরকে অ্যাটলিস্ট আমাদেরকে যে করেই হোক 10 দিনের দিন বাড়ি ফিরতে হতো, এবং অফিস জয়েনের ব্যাপার ছিল। এবার আমার একটা টেন্ডেন্সি থাকে কি, যেদিন অফিসের জয়েনিং তার অ্যাটলিস্ট একদিন আগে পৌঁছাতে। ঠিক, কারণ ওই এসে সমস্ত আনপ্যাক করে পরদিন কাজে বসাটা মানে ইট টেকস আ লট। মানে ওই যে ওইটা থেকে ওটা খুব খারাপ দিন মনে হয় যে যেদিন লগ ইন করতে হচ্ছে। তো এইসব ছিল আর কি। তো আর একটা খুব মোস্ট আস্কড কোয়েশ্চেন, যেটা নিয়ে আমার কিছু বলার নেই, বাট শুরুটা একটুখানি করবো, যেটা উত্তর শুভেন্দু দেবে। প্রশ্নটা হচ্ছে, অল্টো নিয়ে আমাদের কোনো সমস্যা হলো কিনা। এটা শুরু করি। অল্টো গাড়িতে আমরা শুরু থেকে ড্রাইভ করছি, এবং যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা একটা রিসোল্ড গাড়ি, এটা আমাদের ব্র্যান্ড নিউ গাড়ি নয়। এই গাড়ি কেনার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, কেউ চাইলে সেটা দেখতেও পারেন। ফ্রম ভেরি বিগিনিং আমাদের একটাই মোটো, মানে আমাদের ভিডিও দেখলে না আপনার মনে হবে না যে আপনি সিনেমা দেখছেন বা কিছু লার্জার দ্যান লাইফ দেখছেন, কারণ সেই জিনিস আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমার জীবনটা যেরকম সেটা জাস্ট এই ক্যামেরাতে বন্দি করাটাই হচ্ছে আমার লক্ষ্য। ফলত এখানে কোনো কিছু হাইড করার নেই, কোনো কিছু মানে বাড়তি বাড়িয়ে দেখারও কিছু নেই। তো আপনারা যেটা দেখেন র রিয়েল আনকাট দেখেন। শুধু যে পোর্শনটা আমি একটু দেখাই না, সেটা হচ্ছে আমাদের খাচ্ছি যে ভিডিওটা, কারণ এতটা ড্রাইভ করা হয় না, কিছু কিছু সময় গোগ্রাসে গেলি দুজনেই হাম করে, তখন না সেই আর্টসটা থাকে না যে একটু খাবার ভিডিও করবো। এটা অনেকেই বলছে তোমরা খাওয়াটা দেখাও না ঠিক করে, সত্যি ওই পার্টটা দেখানো হয় না, এটা খুব সত্যি কথা। ইন্দ্রাণী মনে করে যে খাওয়ার সময় মানুষের নাকি সবথেকে মানে খুব সুন্দর লাগে না দেখতে। সুন্দর লাগানোর ব্যাপার না, আমি আপনাকে বলি, খাওয়া একটা মানুষ যখন হাতে নিয়ে যে যাই খাক, এই দুনিয়ায় যে যাই খাক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, খাওয়ার টাইমটা না একটা খুব পার্সোনাল, একটা খুব শান্তির, একটা খুব আরামের টাইম। সেইখানে আমরা যখন একটা, সত্যি কথা বলছি, এটা যখন পশুকে খেতে দিই, সে যখন আমার হাত থেকে বিস্কিটটা খায়, মানে এত শান্তি লাগে না। মানে আপনি যাকেই খাওয়ান, মানুষ পশু যাকেই খাওয়ান, সেইটা তার একটা মি টাইম মনে হয়। ফলত ওই পুরো এন্টায়ার, তাও মাঝে মাঝে ও আমাকে বলে ইন্দ্রাণী ক্যামেরাটা লাগিয়ে দে, আমরা ওটা শুট হতে থাকবে, তাও ওটা আমার ঠিক পছন্দ না, হোয়াট এভার। তো র রিয়েল আনকাট যখন বলছি, তখন এইটা আপনারা ধরেই চলুন যে আমরা কোনো কিছু হাইড করছি না। এটা অনেক মেল আমরা পেয়েছি যে রাস্তায় পুলিশের কোনো ইয়েতে মানে কোনো হ্যারাসমেন্ট হয়েছে কিনা। টাচউড আজ পর্যন্ত আমাদেরকে কোনো পুলিশ কোনোদিন হ্যারাস করেনি, বা সেই সিচুয়েশন এখন আমাদের জীবনে আসেনি। যদি আসে সেইটাও জানাবো। আমাদের তরফে যদি কোনো ভুল থাকে সেটাও আপনাদের সামনে অ্যাডমিট করতে আমাদের সেই লাজ লজ্জা নেই। আমরা ওইটুকুনি নির্লজ্জ আছি যে না, এটা আমাদের দ্বারা ভুল হয়েছে, এটা হ্যাঁ মানুষ আফটার অল। আপনি যে কাজটা করতে যাবেন তখনই ভুল হবে, মানে কথাতে যে কাজ করে তারই ভুল হয়, যে কিছু করে না তার আর কি ভুল হবে। তো সেইটা কখনো হয়নি। ফলত এটা কখনো ভাববেন না যে কোনো কিছু হাইড করছি, আমরা খুব বিরাট কোনো কেস খেয়েছি আর আপনাদের। এবার ব্যাপারটা কি হয়, মানে আমি বুঝতে পারি যে আমরা মোস্টলি না সবসময় হ্যাপি হ্যাপি, সুইটি সুইটি, গুডি গুডি
সিচুয়েশন গুলো আপনাদের সামনে তুলে ধরি বলে আপনাদের মনে হয় যে ঝামেলাটা দেখাচ্ছি না, বাট টাচুট আমি আবারও বলছি, কোথায় কাঠ পাথর সব না, জায়গায় আমরা তো এই হ্যাপি আমাদের হ্যাপি গুটি গুটি যে এটা যে ইচ্ছাকৃত ভাবে করি তা না। ওর সঙ্গে আমি মানে এই ঘোরাকালীন যবে থেকে এই আমাদের রোড ট্রিপ চলছে, ওর সঙ্গে যে খুব আমার কখনো ঝগড়া টগড়াও হয়েছে তেমনও নয় রাস্তায়। না ক্যাচাল হয় বললে তো হবে না, ও তো না, আমার সাথে আমার ক্যাচাল হয়, সেই ক্যাচালটা সেটা অন্যরকম। পার্সোনাল ক্যাচাল, সেটা আমার ভিডিওর কন্টেন্ট না, যাই হোক। তবে তার বাইরেও মানে এই যে কোনো বিপদ আপদ, কোনো পুলিশের কেস, ওভার স্পিড, এইগুলো আমরা এখনো হয়নি। বা ও আর যত সেই যে over ক্যাচালের speed- কথাও বলছো, সেই ক্যাচালটাও হচ্ছে আউটার কিছু নেই, আমার সঙ্গে তোমার না। ওটাতে আমি আসছি না, আরে কিছু তো পার্সোনাল থাকে যেটা আমি হুম। ভিডিওতে দেখাবো না, সেই হ্যাঁ, বিষয়ে সেটা আলাদা বলছি। ব্যাপার। সেটা দুজনের ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু ট্রাভেল রিলেটেড কোনো এরকম বিপদ আপনাকে আপদ। উদাহরণ দিয়ে দিচ্ছি কিরকম ক্যাচাল। ওকে বললাম যে তুই ইয়েতে যাচ্ছ, তুমি বুমলাতে, তুমি একটা ভালো কানের বা মাথার কিছু নাও। এবার ওখানে গিয়ে ও বলছে আমার ঠান্ডা লাগছে। এবার তো ওখানে গিয়ে আমি কি করব? এবার যেহেতু আমরা ফিরে আসবো তাওয়াঙে, তাই আমি তাওয়াং থেকে তো সব ব্যাগ নিয়ে নিই। ভাবলাম যে বুমলায় অত বড় যাবো, আবার কেন আমি অযথা সব ট্রলি ব্যাগ নিয়ে যাব, এই ধরনের সমস্যা। হ্যাঁ, বলো। হ্যাঁ, ওটা বেড়াতে গেলে যে কোনো, এটা আমি ছোটবেলা থেকেও দেখে, বেড়াতে গেলে বাবা মা ক্যাচাল করতো দেখতাম, এখন নিজেরা করি, ওটা খুব কমন ব্যাপার। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে যে অল্টো গাড়ি নিয়ে সো ফার আমাদের যা জার্নি, সেইটা কিন্তু অ্যাজ ইট ইজ আপনারা দেখেছেন। আমার মানে চোখের সামনে যখন ধস নামছে সেটাও দেখিয়েছি, সেখানেও প্রশ্ন এসেছে যে খুব রিস্ক হয়ে গেল কি না। দেখুন, জীবনের বাজি আমরা নিই না, কারণ সত্যি কথা বলছি, আজকে আমাদের কিছু হলে যাবে আমাদের বাবা মার, তো তাদের কথা ভেবে আমরা কোনোদিন রিস্ক নিই না। কিন্তু অ্যাডভেঞ্চারকে যদি উপভোগ করতে হয় বা অ্যাডভেঞ্চার ফিল করতে হয়, কিছু জিনিস কমফোর্ট জোনের বাইরে করা হয়েই যায়, ঠিক আছে। আর সেদিন অপশনও ছিল না, আর কি করতাম, নাহলে ঘুরে আবার উল্টো যেতাম। কোথায় যেতাম, ওটা সম্ভব ছিল না, ওটা ওইখান দিয়ে হাজার হাজার গাড়ি পাস হচ্ছে, আমরা সেই ট্র্যাকে প্রথমে দাঁড়িয়েছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তারপরে আমরা আসার পরে বাকিরা এসছি। বাকিরা পেছন পেছন এসছে, তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে অল্টো নিয়ে সমস্যা, এবার কি ধরনের সমস্যা আপনারা জানতে চাইছেন সেটা আমার কাছে খুব একটা স্পষ্ট না, কারণ অল্টোর আগে আমি এত রেগুলার বেসিসে কোনো গাড়ি চড়িনি, এটা আমার জীবনের প্রথম গাড়ি, ওরও তাই। ও হয়তো অন্য গাড়ি রেগুলার বেসিসে মালদায় থাকতে চড়েছে, অ্যাম্বাসাডার চড়েছে, বাট আমি ওরকম কলকাতায় ট্যাক্সি চড়া মানে প্রয়োজনে সেটা বলছি না, মানে পার্সোনাল নিজের গাড়ি, এটা আমাদের প্রথম পার্সোনাল গাড়ি। ফলে তো সেই হিসাবে অল্টোর আগে আমি অন্য কোনো এরকম রেগুলার বেসিসে কিছু হলেই যে একটা গাড়ি চড়া, এটা আমাদের প্রথম অল্টো। তো কি মানে তোমার তরফ থেকে তুমি বলো অ্যাজ আ ড্রাইভার কি সমস্যা বা আদৌ কিছু সমস্যা কি, মানে এই অল্টো প্রশ্নটা নিয়ে একটু। এখনো পর্যন্ত কোনো রাস্তাতেই কোনো ধরনের সমস্যায় আমি পড়ি। এইবার কি সমস্যা আপনার হতে পারে সেটা হচ্ছে, অল্টোর কিছু ক্ষেত্রে সেকেন্ড গিয়ারে যখন অল্টো চলে তখন একটু পাওয়ার আপনার ল্যাগ করতে পারে যখন আপনি চড়ায় উঠছেন। সেক্ষেত্রে যখন দেখছেন একেবারেই খুব ল্যাগ করছে, তখন ফার্স্ট গিয়ারে নামিয়ে নিতে হবে। তাওয়াঙে বেশ কিছু জায়গা আছে যেখানে ফার্স্ট গিয়ার নিডেড, মানে আপনি সেকেন্ড গিয়ারে গাড়ি উঠবে না, এরকম কিছু রাস্তা রয়েছে। তো সেক্ষেত্রে তাই করবেন যেটা আপনার কমফোর্ট জোন। এরকম ব্যাপার নয় যে সবটা একদম মাথার দিব্যি আছে আপনার যে সেকেন্ড গিয়ারেই আপনাকে চালাতে হবে। এবার যেখানে আপনি দেখছেন যে সেকেন্ড গিয়ার কেন, কিছু ক্ষেত্রে তো থার্ড গিয়ারও গাড়ি চলেছে পুরো অরুণাচলে বেশ কিছু জায়গায়, সেখানে আপনি আরামসে গাড়ি চালাবেন, কোনো অসুবিধা নেই। খালি একটা জিনিস দেখবেন, গাড়িটা একটু মেনটেন করবেন। গাড়িটা হঠাৎ করে আপনার গাড়ি হয়তো কতটা আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল কি অবস্থায় রয়েছে, শেষ কবে চেঞ্জ করেছিলেন হয়তো আপনার মনেই নেই, বা কুলেন্ট কি আপনি রেখেছেন আপনি নিজেই জানেন না। এই সমস্ত জিনিস একটু দেখে নেবেন। আর আমাদের রিসোর্ট গাড়ি হলেও আপনাকে বলি, এই গাড়ির কিন্তু একটা মান্থলি মেইনটেনেন্স আছে, হ্যাঁ, যেটা ও মানে থরলি সেই চেকআপটা করায়, কারণ আমি রোড ট্রিপ করি, আমার সেটা ভালো লাগে, তাই এটা আমার একটা শখের মধ্যেই পড়ে। এবং ওই বিষয়ে খুব পার্টিকুলার, মানে ওকে বলতে হয় না এই ধোয়ার কাগজ এই ওই সেই, ওকে কিচ্ছু বলতে হয় না, ও নিজের মতে মানে নিজের মনে ও সেটা করে। এবার এখানে একটা ব্যাপার যে কিছু যে নোশনটা যেটা ও বললো যে 4x4 ছাড়া যাবে না, এটা আপনারা দেখবেন যে কোনো গভর্নমেন্ট রেগুলেশন আছে কিনা, কারোর কথায় কখনো বিশ্বাস করবেন না। কারণ আজকে যেমন আমিও যে বলছি, আপনি যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স করবেন, বিশ্বাস করুন এটা গল্পের মতো হয়তো শুনতে ভালো লাগবে, আপনি যখন যাবেন আপনার নিজের এক্সপিরিয়েন্স দেখে বুঝতে পারবেন।
এবার এটাও ঠিক যে সবাই যে আমাদের দেখে একদম রোড ট্রিপেই যাবে তা না, অনেকে তাও নয়। জানার ইচ্ছা হতে পারে যে কিছু হলো না, কি ব্যাপার। না, টাচুট, সত্যি কথা বলছি, অল্টো নিয়ে গাড়ি আমাদের কোনো বিপদ এখনো ফেলেনি। আমি নিজে কোনো একটা কিছু কারসাজি করতে গিয়ে পা পিছলে গেছি, সেইটা আলাদা, ওটা ধরছি না, কিন্তু অল্টো গাড়ি রিলেটেড কোনো সমস্যা আজও আমাদের পোহাতে হয়নি। আচ্ছা, আর এখানে একটা ছোট্ট করে বলে দিই, যারা নিজের গাড়ি নিয়ে যাবেন না তারা কিন্তু বাই ট্রেনে গিয়ে গুয়াহাটি পর্যন্ত গিয়ে ওখান থেকে এই তাওয়াং সার্কিটের কিন্তু প্যাকেজ হয় গাড়িতে। সেই গাড়িগুলো আপনি যদি ডিজায়ার নেন, ওই টাইপের গাড়ি বা অন্য কোনো ছোট হ্যাচব্যাক, তাহলে সেগুলো 4,200 টাকা করে পড়ে। আর যদি আপনি বড় গাড়ি নেন, ওই আর্টিকা ইনোভা টাইপের, তাহলে ওটা বোধহয় 5,500 টাকা, বা এখন একটু বেড়েছে বোধহয় 6,000 টাকা এরকম হয়ে গেছে। আমি এই রেটগুলো বলছি কিন্তু 1-2 বছর আগের রেট বললাম, একবার খতিয়ে দেখবেন, একটু হয়তো কম বেশি, মানে একটু হয়তো বেশি বেড়ে গিয়ে হবে এখন। তো এই হচ্ছে খরচা। ওই ওরা যখন আপনাকে গুয়াহাটি থেকে করাবে, ওরাও ওই 7 দিন 8 দিনের আপনাকে আইটিনারি দেবে টোটালটা। এই হচ্ছে। অন্যের গাড়িতে হলে কি হয়, ট্রাভেলটা অনেক হ্যাসেল ফ্রি হয়, ঠিক। বা প্যাকেজে গেলেন বা কোনো ট্যুর এজেন্টের সাথে গেলেন, বা টাকা ভাগও হয়ে যায় যদি অনেক অনেকে মেম্বার গেলে অনেক সস্তা পড়ে, খুব স্বাভাবিক একটা হ্যাঁ। গাড়িতে যদি অনেকে ওঠে। কিন্তু যারা মনে করছেন যে নিজে যাব কি না, যাওয়া কি যায়, আমরা ঘুরে এসেছি, আপনারাও পারবেন, এইটুকুই বলে। সব আমরা মানে কভার করলাম তো, আই গেস। এর বাদেও যদি হতেই পারে কিছু মিস করে গেছি, আপনারা কিন্তু কমেন্ট সেকশন খোলা রইলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর কি কি এই বিষয়ে জানার আছে, যদি ওরা বা আমার সেইটা আমাদের নলেজে থাকে অবশ্যই তো জানাবো। আর এর পরের উইকে ইচ্ছা আছে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করার। এখন তো শীতকাল প্রায় এসেই গেছে, তো শহরে অনেক সুন্দর সুন্দর মেলা হচ্ছে, তো সেরকম একটা মেলায় যাওয়ার ইচ্ছা আছে। তারপরে আমরা ভৈরবকুণ্ড থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতার যে জার্নিটা, সেইটাও ইন ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততদিনের জন্য টাটা।